ঈদের দিন ভোরবেলাতেই রুবিয়া বেগম ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে। ঘুম থেকে উঠেই সে সোজা তার বৌমাকে ডাকতে চলে যায়। বৌমা, ও বৌমা, ভোর 4টে বাজে, তাড়াতাড়ি ওঠো। অনেক রান্না বান্না বাকি আছে তো। কালকে তো সেরকম কিছুই রান্না করলে না, বললে ভোরবেলা থেকে রান্না শুরু করব। ওঠো এবার, না হলে তো রান্না শেষ করতে পারবি না। মা দাঁড়ান না, আর একটু ঘুমাতে দিন। সারা রাত ধরে হাতে মেহেন্দি পড়েছি, আমি তো একটু আগেই ঘুমিয়েছি। এমন বললে হবে না বৌমা, বাড়িতে 50 জন অতিথির নিমন্ত্রণ খেতে আসবে। অতজনের রান্না করতে তো অনেক সময় লাগবে। 11টা 12টা বাজতে না বাজতেই সবাই আসা শুরু করে দেবে। ওঠো। শাশুড়ি মায়ের কথা শুনে রিনা খুবই বিরক্ত হয়ে ঘুম থেকে ওঠে, কিন্তু তার কাজ করার কিংবা রান্না করার কোনো আগ্রহ কিংবা চিন্তা কিছুই থাকে না। সে একদমই নিশ্চিন্তে ধীরে ধীরে বিছানা থেকে নেমে আসে। আজকে আপনি সারাদিন আপনার অতিথিদের আসার জন্য অপেক্ষা করতে থাকুন। আপনার 50 জন অতিথি কিছুতেই আজকে বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবে না। আমি সেই ব্যবস্থা খুব ভালো মতোই করে ফেলেছি। শুধুমাত্র আমার 2 বন্ধু আর ওদের 2 বয়ফ্রেন্ড ছাড়া আজকে বাড়িতে কেউই আসবে না। বৌমা, কি ভাবছো আর মনে মনে হাসছো কেন? বলছি, তুমি 50 জনের রান্না একা হাতে করতে পারবে তো, নাকি আমি পাশের বাড়ির প্রতিবেশীকে ডেকে নেব? ও রান্না বান্নাতে তোমাকে একটু হেল্প করে দেবে। আরে না না, আপনি সব আমার উপর ছেড়ে দিন। অতিথিদের জন্য রান্না বান্না করা আর ওদের খাওয়ানো আপনি সম্পূর্ণ আমার উপর ছেড়ে দিন। আমি সব সামলে নেব। আপনার তো হাঁটুতে ব্যথা, প্রেশারও হাই। আপনি চুপচাপ এক জায়গায় বসে থাকবেন, রান্নাঘরে যাওয়ারও কোনো দরকার নেই। এই বলে রিনা রান্নাঘরে চলে যায়। কিন্তু সে 50 জন অতিথির জন্য নয়, বরং মাত্র 5 জন অতিথির জন্য রান্না করতে শুরু করে। আমি 2-4 রকমের খাবারই শুধু রান্না করব, আর বাকি খাবার অনলাইনে অর্ডার করে দেব। আমার বন্ধুরা এমনিও রেস্টুরেন্টের খাবার খেতে ভালোবাসে। ওদেরকে যাই খেতে দিই না কেন, ওরা কোনো অভিযোগ কিংবা প্রশ্ন কিছুই করবে না। ভাগ্যিস আমার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে আমি এরকম চাল চেলেছিলাম, না হলে আজকে যে আমার কি হতো। বাড়িতে এতক্ষণে 50 জন অতিথি এসে বসে থাকতো। এই বলে রিমা খুশিমনি কয়েকদিন আগের ঘটনা মনে করতে শুরু করে। ঈদের 7-8 দিন আগে সকালবেলা ঘুম থেকে উঠে রিনা লক্ষ্য করে তার শাশুড়ি মা শুধু ফোনে কথা বলতেই ব্যস্ত। কি ব্যাপার মা, আপনি সকাল থেকে কাকে এত ফোন করছেন? যখনই দেখছি তখনই কারো না কারোর সাথে ফোনে কথা বলছেন। আরে দাঁড়াও দাঁড়াও বৌমা, বলছি। হ্যাঁ হ্যালো সুফিয়া, কেমন আছিস? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। এবার কিন্তু ঈদে আমাদের বাড়িতে তোদের সপরিবারে নিমন্ত্রণ রইল। অবশ্যই আসিস কিন্তু, না হলে খুব খারাপ হবে। যাব না কেন দিদি? আমি আমার স্বামী, 2 ছেলে, 2 বৌমা, নাতি নাতনি সবাইকে নিয়ে যাব। এতদিন পর ঈদে তোদের বাড়িতে নিমন্ত্রণ পাচ্ছি বলে কথা। তোদের বাড়িতে তো ঈদে এলাহি আয়োজন করা হয়, আমরা তো সবই জানি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এবার তো ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বৌমা এনেছি। এবারের ঈদে আরো অনেক খাওয়া দাওয়ার আয়োজন হবে। আচ্ছা, আমাকে একবার সাকিব ভাইয়ের নাম্বারটা পাঠাতো, ওদের সবাইকেও নিমন্ত্রণ করতে হবে। এই বলে রুবিয়া বেগম ফোন রেখে দেয়। বুঝলাম, আপনি ঈদে সবাইকে নিমন্ত্রণ করছেন তাই তো? কাকে কাকে নিমন্ত্রণ করলেন? কাকে কাকে বলতে, ওই ধরো না, ঈদে আমাদের বাড়িতে 50-60 জন অতিথি তো আসেই। ঈদে সারাটা দিনই আমাদের বাড়িতে লোকজনের আনাগোনা লেগেই থাকে। সকাল থেকে রাত পর্যন্ত অতিথি আপ্যায়ন চলবে। শাশুড়ি মায়ের কথা শুনে রিনা খুবই ভয় পেয়ে যায়। ওরে বাবা, এতজন লোককে নিমন্ত্রণ করলেন কেন? অত লোকজনকে রান্না বান্না করে খাওয়ানো তো খুবই চাপের ব্যাপার, তাও আবার ঈদের দিনে। হ্যাঁ, একটু তো চাপের ব্যাপার হবেই, কিন্তু আমি জানি তুমি ঠিক সামলে নেবে। আসলে ছেলের বিয়েতে বড় অনুষ্ঠান করে লোকজনকে খাওয়াতে পারিনি তো, তখন আমি খুব অসুস্থ ছিলাম। তাই ভাবলাম এবার ঈদে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো। কি কি খাবার রান্না করতে হবে আমি তোমাকে লিস্ট বানিয়ে দেব। তুমি কিন্তু 4 রাত থেকেই সব রান্না বান্না করে রেখে দেবে। ঈদের দিনে অত কিছু রান্না করে উঠতে পারবে না। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে রিনা মনে মনে খুবই দুশ্চিন্তায় পড়ে, কিন্তু সে শাশুড়ি মাকে চাইলেও কিছু বলতে পারে না।
চুপচাপ নিজের ঘরে গিয়ে মন খারাপ করে বসে পড়ে। এমন সময় রিনার দুই বান্ধবী হেনা এবং টিয়া তাকে ফোন করে ঈদের জন্য শপিং এ যাওয়ার কথা বলে। যা শুনে রিনা খুবই খুশি হয় আর সে তখনই দুই প্রিয় বান্ধবীর সঙ্গে ঈদের শপিং করতে বেরিয়ে যায়। অনেকদিন পর তিন বান্ধবীর দেখা হওয়ায় তারা তিনজনই খুবই খুশি হয়। কিরে রিনা, কেমন আছিস বল? বিয়ের পর থেকে তোর তো পাত্তাই নেই। খুব সংসারী হয়ে গেছিস বুঝি? বন্ধুদের সাথে কথা বলার সময় পাচ্ছিস না? শাশুড়ি কি সারা দিন রাত খাটাচ্ছে নাকি? আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। আমি বিয়ের আগে যেরকম ছিলাম সেরকমই আছি। আর রোজার সময় এমনিতেই একটু সবাই বিজি থাকে, জানিস তো। আচ্ছা যাই হোক, বিয়ের পর প্রথম ঈদের প্ল্যান কি তোর? আমরা তো ভাবছিলাম ঈদে আমরা তোর শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব, সারাদিন জমিয়ে খাওয়া দাওয়া করব, তারপর বিকেল বেলা ঘুরতে বেরিয়ে যাব। কিরে, ঈদে নিমন্ত্রণ করবি তো আমাদের? বিয়েতে কিন্তু খাওয়াসনি, ঈদে আমাদের খাওয়াতেই হবে। বন্ধুদের মুখে এমন কথা শুনে রিনা খুব চিন্তায় পড়ে। আমার শাশুড়ি তো আগেই 50 জন অতিথিকে নিমন্ত্রণ করে বসে আছে, এখন আমি আমার বন্ধুদেরকে কিভাবে নিমন্ত্রণ করব? এরা যদি ঈদে আমার শ্বশুর বাড়িতে গিয়ে দেখে আমি 50 জন অতিথির আপ্যায়ন করছি, তাহলে তো আমাকে নিয়ে খুবই মজা করবে। ভাববি আমি বিয়ের পর বাড়ির চাকর হয়ে গেছি, তার উপর আমি অতজন অতিথিদের মাঝে এদের সময়ও তো দিতে পারবো না। আর শোন, আমি আর টিয়া কিন্তু আমাদের বয়ফ্রেন্ডকেও নিয়ে যাব। তুই তো জানিস ওরা দুজনে নিমন্ত্রণ খেতে কত ভালোবাসে। ওদেরকে ছাড়া আমরা একা একা কি করে নিমন্ত্রণ খেতে যাই বলতো? ওরা তোদের বাড়িতে গেলে কোনো প্রবলেম নেই তো? আরে না না, নো প্রবলেম। আমার শ্বশুর বাড়িতে সবাই কুল, কোনো বাধা নিষেধ নেই। আমি যা ইচ্ছে তাই করতে পারি। তোরা চারজনই আসিস, ঈদে জমিয়ে আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে, তারপর বিকেল বেলা আমরা সিনেমা দেখতে যাব। চল এবার একটু শপিং করি। এই বলে তিন বন্ধু শপিং করতে শুরু করে দেয়। দেখতে দেখতে এভাবে 2-3 ঘন্টা কেটে গেলে তিন বন্ধু যে যার মতো বাড়িতে ফিরে যায়। রাত্রিবেলা যখন সাহিল বাড়িতে ফিরে আসে তখন রিনা বলে, এই শোনো, আমার না খুব টেনশন হচ্ছে। আমি ঈদের দিনে আমার দুই বান্ধবী আর ওদের বয়ফ্রেন্ডদের নিমন্ত্রণ করেছি। দুপুরে এসে ওরা খাওয়া দাওয়া করবে, তারপর আমাদের একসাথে সিনেমা দেখতে যাওয়ার কথা। কিন্তু তোমার মা তার আগেই 50 জন আত্মীয় স্বজনকে ঈদে নিমন্ত্রণ করে বসে আছেন। আমার ঈদটা তো পুরো মাটি হয়ে যাবে বলো। তুমি রাগ করো না, প্রত্যেক বছর ঈদেই আমরা আত্মীয়দের নিমন্ত্রণ করে খাওয়াই। আমরা ঈদে বাড়ি থেকে কোথাও বেরোতেই পারি না। তুমি তোমার বন্ধুদের নিমন্ত্রণ করেছো, ভালো কথা। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হবে, পরের দিন না হয় আমরা সিনেমা দেখতে যাবো, কেমন? তোমার মাথা খারাপ? আমি 50 জন আত্মীয়কে খাওয়াবো নাকি আমার বন্ধুদের সঙ্গে বসে একটু গল্প করব? বন্ধুদের বাড়িতে ডাকবো, আমি তো ওদের সময় দিতেই পারবো না। ওরা কি ভাববে? বিয়ের পর ওরা প্রথমবার আমাদের বাড়িতে আসবে, ওদের তো স্পেশাল ভাবে আপ্যায়ন করতে হবে। তুমি তোমার মাকে বলো এবছর আত্মীয়দের নিমন্ত্রণটা ক্যান্সেল করতে। অসম্ভব। মা একবার যখন কাউকে নিমন্ত্রণ করে ফেলেছে তখন তাদেরকে আর বারণ করা যাবে না। ঈদে কাউকে নিমন্ত্রণ করে বারণ করা যায় নাকি? তুমি বরং একটা কাজ করতে পারো, ঈদের পরের দিন বন্ধুদের নিমন্ত্রণ করো, তাহলে সেদিন বাড়িতে কেউ আসবে না আর আমরা ওদের সাথে সময়ও দিতে পারবো। সাহিল এত করে বোঝালেও রিনা কোনো কথা শুনতে চায় না, কারণ সে ঈদের দিনে শুধুমাত্র বন্ধুদেরকেই বাড়িতে নিমন্ত্রণ করতে চায় আর তাদের সাথে ঘুরতে যেতে চায়। সেই জন্য রিনা মনে মনে নানান রকম প্ল্যান করতে থাকে। দেখতে দেখতে এভাবে আরো কয়েকদিন কেটে যায়। ঈদের 2 দিন আগে রিনা লুকিয়ে লুকিয়ে তার শাশুড়ির ঘর থেকে শাশুড়ির ফোন চুরি করে নিয়ে আসে। সে প্রথমে তার মাসি শাশুড়ি সুফিয়া বেগমকে ফোন করে বলে, হ্যালো মাসিমা, আমি সাহিলের বউ বলছি। আসলে একটা দুঃখের সংবাদ দেওয়ার ছিল। আজকে না হঠাৎই আমার শাশুড়ি মায়ের ব্রেন স্ট্রোক করেছে। উনি খুব অসুস্থ। ডাক্তার বলেছে সুস্থ হতে মোটামুটি 1 মাস সময় তো লেগে যাবে। এখন ব্যাপার হলো, আমার শাশুড়ি মা তো আপনাদের সবাইকে ঈদে নিমন্ত্রণ করেছে, তাই সাহিল আমাকে বলল সবাইকে ফোন করে বারণ করে দিতে, ঈদে যেন আমাদের বাড়িতে কেউ নিমন্ত্রণ খেতে না আসে আর কি। এমন কথা শুনে সুফিয়া বেগম খুবই অবাক হয়ে যায়। কি সর্বনাশ হলো! কদিন আগেই তো ফোন করে আমাদের ফ্যামিলি সবাইকে নিমন্ত্রণ করলো। ইস, বেচারি নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। তুমি একবার ফোনটা দাও না দিদিকে, একটু কথা বলি। আরে না না, মা তো কথা বলতেই পারছে না। আপনারা প্লিজ কেউ ফোন করে ওনাকে বিরক্ত করবেন না। ডাক্তার বলেছেন বাড়িতে যেন লোকজন ভিড় না করে, ওনাকে শান্ত পরিবেশে রাখতে হবে। সেই জন্য ফোন করে সবাইকে ঈদে আমাদের বাড়িতে আসতে বারণ করছি। আপনি একটু যতটা সম্ভব বাকিদেরকেও জানিয়ে দেবেন প্লিজ।
এভাবেই রিনা সম্পূর্ণ রকমভাবে মিথ্যা কথা বলে, যাতে কোনো অতিথি ঈদে তাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে না আসে এবং সে শুধুমাত্র ঈদের দিনটা বন্ধুদের সঙ্গে আনন্দ করতে পারে। যাক, আমার কাজ শেষ, এবার শুধু আনন্দ আর আনন্দ। বাবারে বাবা, মাথা থেকে আমার বোঝা নামলো। যাই, শাশুড়ি মায়ের ফোনটা রেখে আসি। দেখতে দেখতে এভাবে আরো কয়েকদিন কেটে গিয়ে ঈদ চলে আসে। রুবিয়া বেগম সেদিন সকাল সকাল স্নান করে নতুন শাড়ি পরে অতিথিদের আসার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কেউই আসে না। তবে রিনার দুই বান্ধবী এবং তাদের বয়ফ্রেন্ড যথাসময়ে রিনার শ্বশুরবাড়িতে এসে হাজির হয়। তোরা এসে গেছিস? ঈদ মুবারক। চল চল, উপরে চল, আমার ঘরে গিয়ে বসবি চল, আমি উপরেই খাবার নিয়ে যাচ্ছি। অনেকক্ষণ ধরে তোদের জন্য অপেক্ষা করছিলাম জানিস। রিনা তার বন্ধুদের সবাইকে উপরে নিজের ঘরে বসিয়ে আসে আর নিচ থেকে একে একে সব খাবার উপরে নিয়ে যায়। রেস্টুরেন্ট থেকেও সে প্রায় 10 রকমের খাবার অর্ডার করে বন্ধুদের খাওয়ায়। রিনা এবং তার বন্ধুরা সারাদিন জমিয়ে খাওয়া দাওয়া করে। তারা নিজেদের মধ্যে অনেক হাসি ঠাট্টা মজা করে। কিন্তু অন্যদিকে রুবিয়া বেগম তখনও অতিথিদের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে বিকাল হয়ে আসে। বিকালের দিকে রিনা যখন তার বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাবে বলে নিচে নেমে আসে, এমন সময় সুফিয়া বেগম অর্থাৎ রুবিয়া বেগমের মামাতো বোন এসে হাজির হয়। কিরে, এত দেরি করলি কেন? বাকিরা কোথায়? সবার তো সকালে আসার কথা, এখনো কেউ আসলো না কেন বলতো? কোনো বিপদ হলো নাকি? আরে তুই তো একদম সুস্থ মানুষ দেখছি। তোর বৌমা তো সবাইকে ফোন করে বলেছে তোর নাকি ব্রেন স্ট্রোক করেছে, তাই ঈদে আমরা যেন কেউ তোর বাড়িতে নিমন্ত্রণ খেতে না আসি, সেই জন্যই তো আমরা কেউ আসিনি। আমি তো পাশেই আমার ভাইয়ের বাড়িতে এসেছিলাম, তোর কথা ভেবে মনটা খুব খারাপ করছিল, তাই একবার দেখতে এলাম। এমন কথা শুনে রুবিয়া বেগম খুবই রেগে যায়। সে তখনই তার বৌমাকে সবার সামনে বকাবকি করতে শুরু করে। বন্ধুদের সামনে রিনা খুবই লজ্জায় পড়ে। শুধুমাত্র নিজের বন্ধুদের ঈদের নিমন্ত্রণ করে খাওয়াবে বলে তুমি সবাইকেই পবিত্র ঈদের দিনে এরকম মিথ্যা কথা বলতে পারলে? ছি, তুমি এটা মোটেই উচিত করনি। তুমি একবার তো তোমার সমস্যার কথা আমাকে বলতে পারতে। আমি আমার আত্মীয়দের না হয় নিমন্ত্রণ করতাম না, কিংবা ঈদের পরের দিন নিমন্ত্রণ করতাম। এরকম লোকজনকে নিমন্ত্রণ করে মিথ্যা কথা বলে তাদেরকে বাড়িতে আসার জন্য নিষেধ করা তোমার কিন্তু একদমই উচিত হয়নি বৌমা। এই বলে রুবিয়া বেগম কাঁদতে শুরু করে, যা দেখে রিনার বন্ধুদেরও খুব খারাপ লাগে, তাই তারা চুপচাপ সেখান থেকে চলে যায়। রিনা, তুমি ঈদে এরকম একটা জঘন্য কাজ করবে আমরা তো ভাবিনি। ছি, সবাই যখন সত্যিটা জানবে তখন তোমাকে কতটা খারাপ ভাবে একবার ভেবে দেখেছো? এত বাজে মিথ্যা কথা তুমি বললে কিভাবে? আমাকে ক্ষমা করে দাও, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নেব। আমি কেন যে এরকম পাগলামি করলাম আমার সত্যিই খুব খারাপ লাগছে। আমি খুব অন্যায় করে ফেলেছি। আমি সবাইকে ফোন করে এখনই ক্ষমা চেয়ে নিচ্ছি। কালকে আমি আবার সবাইকে বাড়িতে নিমন্ত্রণ করব। সবার হাতে পায়ে পড়তে হলেও আমি পড়ব, কিন্তু আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। এই বলে রিনা একে একে আবার সব আত্মীয়দের ফোন করে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। সবাই খুব রেগে গেলেও রিনাকে ঈদের মতো একটা পবিত্র খুশির দিনে সবাই ক্ষমা করে দেয়। রুমি তার বাবা মায়ের সঙ্গে বোলপুরে বাস করত। রুমি খেতে খুব ভালোবাসতো। সে সবসময় প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাবার খেত। বিশেষ করে বাইরের ফাস্টফুড খেতে সে খুব পছন্দ করত। অতিরিক্ত ফাস্টফুড খাওয়ার ফলে সে আগের তুলনায় মোটা হয়ে গিয়েছিল আর তার পেটের ভুঁড়িও বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু তবুও তার কাছে এটা খুব নর্মাল বলে মনে হতো। একদিন রুমিকে দেখতে প্রতাপ নামে একটি ছেলে এবং তার বাবা মা আসে। কোথায়? আপনার মেয়েকে ডাকলেন যে, এখনো আসছে না কেন? হ্যাঁ দিদি, আপনি বসুন, আমি ওকে নিয়ে আসছি। আমার মনে হচ্ছে আমার মেয়েটা লজ্জা পাচ্ছে, তাই একা একা আসতে পারছে না। আপনারা কথা বলুন, আমি ওকে নিয়ে আসছি। মোহনা দেবী রুমির ঘরে গিয়ে তাকে খুঁজে পায় না। রান্নাঘরে গিয়ে দেখে যে রুমি খুবই দ্রুততার সঙ্গে পকোড়া খেয়েই চলেছে। এই মেয়ে, এই থাম বলছি। তুই কি রাক্ষস বলতো? এগুলো আমি ওদের জন্য বানিয়ে রেখেছিলাম আর তুই সব খেয়ে নিলি। হায় রে, এবার আমি ওদেরকে কি খেতে দেব? তোর কি একটুও বুদ্ধি নেই? হ্যাঁ, কি করব বলো? কখন থেকে না খেয়ে রেডি হয়ে বসে আছি। আমার কি খিদে পায় না বলো তো? এতক্ষণ খিদে সহ্য করে থাকা যায়? এখনো আমার পেট ভরেনি যদিও।
আর কত গিলবি তুই? হ্যাঁ, এবার তো তোর পেট ফেটে যাবে। এমনিতেই তোর পেট ফুটবলের মতো বাইরে বেরিয়ে এসেছে, তাই জন্য তোকে বলেছিলাম না খেয়ে থাকবি, পেটটা একটু কম মনে হবে। সেই তো কারি কারি খাবার গিলে নিলি, পেটটা আবার কত বাইরে বেরিয়ে এসেছে দেখ। কোথায়? আমার তো পেট এরকমই। পেট নিয়ে কিসের সমস্যা? ওরা তো আমাকে দেখবে, আমার পেট দেখবে নাকি? চুপ কর, এমনিতেই তুই মোটা, তার উপরে এত বড় পেট। ওদের রোগা ছেলের জন্য তোকে পছন্দ করবে কিনা তাই আমি ভাবছিলাম। তুই এক কাজ কর, তুই এই জামাটা খুলে একটা ঢিলা ঢালা জামা পরে আয় যা তো, যাতে তোকে কম মোটা দেখায় আর তোর ভুঁড়িটা বোঝা না যায়। যা যা, তাড়াতাড়ি যা। রুমি তার মায়ের কথা মতো খুব ঢিলা ঢালা জামা পরে সবার সামনে আসে। সে দেখতে খুবই সুন্দর এবং শিক্ষিত হওয়ায় সবাই তাকে পছন্দ করে নেয়। পরের মাসে রুমি ও প্রতাপের বিয়ে ঠিক করে দেওয়া হয়। ছেলেপক্ষ পাকা কথা সেরে চলে যাওয়ার পরই রুমি তাদের ছেড়ে দেওয়া খাবার খেতে শুরু করে দেয়। এই রুমি, তোর মুখে আমি এবার তালা মেরে দেব। ওরা এখনো গেটের বাইরেও যায়নি আর তুই গেলা শুরু করে দিয়েছিস। মা, আমি সকাল থেকে না খেয়েছিলাম, ওরা চলে গেছে তো। এবার আমি কোনো কথা শুনবো না, আমাকে খেতে দাও। না, একদম না। তোর যতদিন না বিয়ে হচ্ছে আমি তোকে উল্টো পাল্টা খাবার খেতে দেব না। দিন দিন তুই মোটা হয়ে যাচ্ছিস আর তোর ভুঁড়িও বাড়ছে। আমাদের পাশের বাড়ির ওই বুলটির মেয়ের বিয়ে হচ্ছে না কেন জানিস না? ও অনেক মোটা বলে, দেখেও কি তোর শিক্ষা হয় না? আরে মা, ওই প্রিয়াঙ্কা দিদি তো অনেক মোটা, আমি কি ওর মতো নাকি? ওর মতো হতে কতক্ষণ? হ্যাঁ শোন, তোর বিয়েটা হয়ে যাক, তারপর তুই যত ইচ্ছা খাবি, কেউ বারণ করবে না। কিন্তু বিয়ের আগে আর কারি কারি খাস না বাবা, অনেক মোটা হয়ে গেলে ভালো লাগবে না তোকে। হ্যাঁ মা, আমি তো লেহেঙ্গা পরবো, আমার ভুঁড়ির জন্য আমাকে তাহলে ভালো দেখাবে না, তাই না? তুমি ঠিকই বলেছো মা, আমি এই 1 মাস বেশি খাবার খাবো না, আর বিয়ের পর থেকে সুদে আসলে সব পূরণ করে নেব। রুমি কিছুদিন অতিরিক্ত খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখে। দেখতে দেখতে তার বিয়ে হয়ে যায়। বিয়ের পর থেকে রুমি আবার আগের মতোই অনেক অনেক খাবার খেতে শুরু করে। সে বেশিরভাগ সময় মার্কেট থেকে কিছু একটা কেনার নাম করে বাইরে বেরিয়ে ফাস্টফুড খেত। এর ফলে রুমি আরো মোটা হয়ে যায়। পেটে ফ্যাট জমে যাওয়ার ফলে তার ভুঁড়ি আরো অনেক বেড়ে যায়। একদিন, মা, আমি একটু বাইরে যাচ্ছি, আসলে আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, আনতে হবে। ঠিক আছে যাও। 1 মিনিট বৌমা, তোমার পেটটা এত বড় বড় লাগছে কেন? তুমি কি প্রেগনেন্ট? কই না তো, কি যে বলেন না, কোথায় আমার পেট বড় হয়েছে? আমার পেট তো এমনই ছিল, আসলে একটু মোটা হয়ে গেছি তো। আচ্ছা মা, আমি আসি। এই বলে রুমি বাইরে বেরিয়ে পড়ে। আজকে কি খাওয়া যায় তাই চিন্তা করছি। এক কাজ করি, হ্যাঁ, আমাদের কলেজের কাছে শ্যাম দাদার মোমো খেয়ে আসি। অনেকদিন খাইনি, অনেক মিস করছি। বেশি করে টাকা নিয়ে নিয়েছি, আজকে শ্যাম দাদার দোকানের সব মোমো আমি একাই খেয়ে নেব। রুমির শ্বশুর বাড়ি থেকে কলেজের দূরত্ব বেশ অনেকটাই ছিল, তাই সে বাসের জন্য অপেক্ষা করছিল। আসলে রুমি ফাস্টফুড খাওয়ার জন্য যে কোনো কিছু করতেই রাজি থাকতো। কিছুক্ষণ পর বাস এলে সে বাসে উঠে পড়ে। সে দেখে যে বাসে অতিরিক্ত ভিড়, অনেকেই দাঁড়িয়ে আছে। ওরে বাবা, এত ভিড়! 1 ঘন্টার পথ আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে যাব? কি করি? কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ, সিট পাওয়ার জন্য আমি আমার ভুঁড়িকে কাজে লাগাবো। রুমি একটা ভদ্রলোকের কাছে গিয়ে বলে, এই যে দাদা, একটু বসতে দেবেন? আসলে প্রেগনেন্ট তো, খুব কষ্ট হচ্ছে, আমি হসপিটালে যাব, এতটা পথ দাঁড়িয়ে যেতে পারবো না, বসতে দিলে খুব উপকার হতো। লোকটি রুমিকে দেখার পর বলে, আরে হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি উঠে যাচ্ছি, আপনি বসে পড়ুন, এই সিটটা আপনার বেশি দরকার, নিন বসুন। এভাবেই রুমি লোকটিকে বোকা বানিয়ে সিট নিয়ে বসে পড়ে। 1 ঘন্টা পর রুমি বাস থেকে নেমে পড়ে। সে মোমোর দোকানে গিয়ে অনেক অনেক মোমো খায়। সেখানে রুমির কয়েকটি বন্ধুর সঙ্গে দেখা হয়। তারাও রুমিকে প্রেগনেন্ট ভেবে শুভেচ্ছা জানায়। রুমি এই ব্যাপারটাকে বেশ এনজয় করত। তার একবারের জন্য মনে হতো না যে তার ভুঁড়ি কমানো উচিত, বরং সে আরো অনেক বেশি বেশি খাওয়া শুরু করে। এভাবেই সময় কাটছিল। একদিন, এই নিন আপনাদের খাবার, খেয়ে নিন। মা, আপনার আর আমার খাবার নিয়ে আসছি, দাঁড়ান। দাঁড়াও বৌমা, এরা দুজন আগে খেয়ে চলে যাক, তারপর আমি আর তুমি একসঙ্গে খাবো, কেমন? কিন্তু কেন মা? আমার তো খিদে পাচ্ছে, চলুন না এখনই খাই।
আমি আর না খেয়ে থাকতে পারছি না মা, চলুন না খাই। আহারে, বেচারির কত খিদে পেয়েছে। নন্দিতা, তুমি পরে খেও, আগে বৌমাকে খেতে দাও। না না, আচ্ছা বৌমা তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। বসো বসো। রুমি টেবিলে বসে পড়ে। নন্দিতা দেবী রান্নাঘরে গিয়ে সব রুটি লুকিয়ে রেখে মাত্র 4টি রুটি একটি প্লেটে করে বাইরে নিয়ে আসে। নাও বৌমা, আজকে আমি আর তুমি দুজনে একই প্লেটে খাবো। সে তো ঠিক আছে, কিন্তু আর রুটি কোথায় মা? মাত্র 4টি রুটি কেন? আমি তো আমার জন্য 12টা রুটি বানিয়েছিলাম। আমি কি করে জানবো? এরা হয়তো খেয়ে নিয়েছে। খাও এবার। নন্দিতা দেবীর অর্ধেক রুটি শেষ করতে না করতেই রুমি বাকি রুটিগুলো খেয়ে ফেলে। আমি ভেবেছিলাম আমার সঙ্গে একই প্লেটে খেলে এ হয়তো দুটোর বেশি রুটি খেতে পারবে না। বৌমা, তোমার পেট নাকি গুদামঘর? কোনোদিন তো তুমি আমাকেও খেয়ে নেবে, হ্যাঁ? আহা মা, এমন করছো কেন? যার পেটে যতটা ধরবে সে তো ততটাই খাবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে এমন করতে নেই, বুঝেছো? হ্যাঁ, ঠিকই বলেছিস। তোর বউয়ের পেট এমনিতেই অনেক বড়, দেখতেও যেমন বড় তেমনি খাবারও ধরে অনেক বেশি। পাড়ার সবাই ভাবছে বৌমা প্রেগনেন্ট। যখনই বাইরে যাচ্ছি সবাই শুধু বলছে মিষ্টি কই, মিষ্টি কই। শোনো বৌমা, এবার কিন্তু বেশি বেশি খাওয়া বন্ধ করো তুমি। রুমি তার শাশুড়ি মায়ের কোনো কথা শোনে না। সে একইভাবে অতিরিক্ত খাবার খেতেই থাকে। সে এমনিতেই অনেক মোটা ছিল, তার উপর সে টাইট ফিটিং জামা পরতো, তাই জন্য তাকে দেখতে খুব খারাপ লাগতো। তাকে নিয়ে অনেকেই মজা করত, কিন্তু তাতেও রুমির কিচ্ছু যায় আসতো না। সে ইচ্ছা করে আরো বেশি বেশি টাইট জামা পরতো। এমনই একদিন, এই, তুমি এত টাইট জামা কেন পরো গো? হ্যাঁ, কি বাজে দেখায়। আর তোমার এত বড় ভুঁড়ি, পেটে তো ভাজের উপর ভাজ পড়ে আছে। তোমার কি চোখ নেই নাকি? তোমার শাশুড়ি মা তোমাকে কিছু বলে না? আপনি নিজের চরকায় তেল দিন না যান। আমাকে কেউ কিছু বললেও আমি কেয়ার করি না, কারণ আমি আমার মতো চলি। এবার তো আমি জিন্স টপ পরবো, দেখি কার কি হয়। আমার ভুঁড়ি আছে, আমি মোটা, এটা আমার চয়েস, ওকে? এই বলে রুমি সত্যি সত্যি একটা জিন্সের দোকানে যায়। এই যে দাদা, আমার সাইজের একটা জিন্স দেখান তো, একদম টাইট ফিটিং 7। সরি ম্যাডাম, আপনার সাইজের জিন্স আমার দোকানে হবে না। আপনার জন্য অর্ডার দিয়ে বড় কোমরের জিন্স তৈরি করতে হবে। আর এমনিও প্রেগনেন্টদের জিন্স পরাও ঠিক না, বাচ্চার ক্ষতি হতে পারে। এই শুনে রুমি রেগে যায় এবং বাড়ি চলে আসে। দেখতে দেখতে 1 বছর এভাবেই কেটে যায়। একদিন, বৌমা, অনেকদিন তো হয়ে গেল। তুমি সত্যিকারের প্রেগনেন্ট কবে হবে? সুখবর কবে পাবো আমরা? এবার তো একটা নাতি নাতনির আশা করতেই পারি, তাই না? ঠিক আছে মা, আমি চেষ্টা করব। দেখতে দেখতে আরো 6 মাস কেটে যায়, কিন্তু রুমি প্রেগনেন্ট হতে পারে না। তাই একদিন প্রতাপ ও নন্দিতা দেবী রুমিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আপনার পেটে অতিরিক্ত মেদ জমে আছে। প্রেগনেন্ট হওয়ার জন্য আপনাকে ভুঁড়ি কমাতে হবে, রোগা হতে হবে, আর তার জন্য আপনাকে ডায়েট করতে হবে এবং এক্সারসাইজও করতে হবে। পেট না কমালে আপনি প্রেগনেন্ট হতে পারবেন না। রুমিকে বাড়ি নিয়ে এসে প্রতাপ ও নন্দিতা দেবী অনেক বোঝাতে থাকে, কিন্তু রুমি তাদের কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। বাচ্চা না হলেও তার কোনো অসুবিধা ছিল না। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন প্রতাপ একটা মেয়েকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে। প্রতাপ, এই মেয়েটা কে? এর নাম মধু, এ আমার নতুন বউ। আমি একে বিয়ে করেছি। কি? কিন্তু কেন? আমি থাকতে তুমি আবার বিয়ে করেছো মানে? তুমি তো আছো শুধুমাত্র খাবার জন্য। আমাদের মনের ইচ্ছে তুমি তো পূরণ করতে পারবেও না। তাই আমি বাবা মায়ের মনের আশা পূরণ করতে ওনাদের হাতে নাতি নাতনি তুলে দেওয়ার জন্য আবার একটা বিয়ে করেছি। আর আমি খুব ভালো করেই জানি যে তুমি কখনোই তোমার পেট কমাতে পারবে না, আর তাই বাচ্চার মুখও দেখতে হবে না। আমি জানি প্রতাপ, তুমি আমার সঙ্গে নাটক করছো। এটা পুরোটাই সাজানো, কি তাই তো? ধরে ফেলেছি। নাটক? কিসের নাটক? এই নাও প্রমাণ, আমার আর মধুর রেজিস্ট্রি পেপার। মধু, তুমি যাও, ঘরে গিয়ে আরাম করো। আর রুমি, আজ থেকে তুমি গেস্ট রুমে থাকবে। আমার রুমে মধু আর আমি থাকবো। প্রতাপ এই বলে মধুকে নিয়ে চলে যায়। রুমি তখনও ভাবছিল যে এগুলো সবই সাজানো, কিন্তু যখন সে দেখে যে মধু বেশ কয়েকদিন ধরে তাদের বাড়িতেই আছে আর সবার সঙ্গে একটা বৌমার মতোই ব্যবহার করছে, তখন রুমি আর এসব মেনে নিতে পারে না। প্রতাপ, তুমি সত্যি এই মেয়েটাকে বিয়ে করেছো তাই না? আমি ভাবিনি তুমি এমন করতে পারবে। প্রতাপ, আমি রোগা হব,
আমি আমার ভুঁড়ি কমিয়ে দেব। তুমি এই মেয়েটাকে ছেড়ে দাও প্লিজ। আরে না, তুমি পারবে না। আর আগে ভুঁড়ি কমিয়ে দেখাতে হবে, ততদিন মধু এখানেই থাকবে। ঠিক আছে প্রতাপ, আমি তোমাকে ভুঁড়ি কমিয়ে দেখাবো, কিন্তু এই মেয়েটার সঙ্গে তুমি আর থাকবে না বলে দিলাম। তুমি আমার সঙ্গে থাকবে। রুমি চাপে পড়ে তার সংসার বাঁচানোর জন্য খাওয়া কমিয়ে দেয়, জিম জয়েন করে। অনেক পরিশ্রমের পর সে তার ওজন কমাতে সক্ষম হয়, আর তার ভুঁড়িও আর থাকে না। শুধু তাই নয়, কয়েক মাসের মধ্যে রুমি তাদের সবাইকে সুখবরও দেয়। কংগ্রেচুলেশন বৌদি। বৌদি? আমাকে বৌদি বলছিস কেন? তুই কে? হ্যাঁ, এটা আমার মাসির মেয়ে, আমার মাসতুতো বোন। আমরা সবাই মিলে এই প্ল্যানটা করেছিলাম। তুমি যা চালাক, সেই জন্য অনেক ভেবেচিন্তে সব করতে হয়েছে। রুমি এটা শুনে খুব খুশি হয়। সুখবর পেয়ে সকলে খুব মজা করে ও আনন্দ করে। সকলকে খুশি করতে পেরে রুমিও মনে মনে খুব শান্তি পায়। কিছু মাস পর রুমি একটা মেয়ের জন্ম দেয়। সবাই মিলে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।